আমরা যারা মুক্ত, আমরা অনেকেই আছি যারা টের পাই না আমাদের এই পৃথিবীর সৌন্দর্য আমাদের চারপাশে কতটা ছড়িয়ে রয়েছে। কিন্তু যেসব মানুষ বছরের পর বছর বন্দি থাকে চার দেওয়ালের মাঝে একাকী অন্ধকারে, শুধু তারাই জানে মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস নেওয়া কতটা দামি। আজ সেই গল্পটাই তোমাদের জানাবো। এমন একজন মানুষ যার নাম প্যাপিয়ান, যার জীবন সত্যিকারের বন্দি, যার জীবন ছিল কষ্টভরা কিন্তু কখনো হার মানেনি। এই মুভিটা একদম বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে দেখানো হয়েছে একজন বন্দি মানুষ মুক্তিদশা থেকে মুক্তি পেতে কতটা বুদ্ধি খাটাতে পারে আর কতটা ধৈর্য আর পরিশ্রম করতে পারে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। মুভির শুরুতেই দেখানো হয় 1931 সালের প্যারিস শহর, যেখানে একজন দক্ষ চোরকে দেখানো হয় যার নাম প্যাপিয়ান। তার এমন অসাধারণ দক্ষতা ছিল যে যে কোনো লকারকে এক মুহূর্তেই খুলে ফেলতে পারত। তার প্রতিদিনের কাজ ছিল বড় বড় বাড়িতে চুপি চুপি ঢুকে গয়না অলংকার চুরি করা আর তারপর সেগুলো বসের হাতে তুলে দেওয়া। বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা। একদিন একটি সফল চুরি করার পর পাপিয়ান তার বসের সাথে দেখা করে। চুরি করা হীরাগুলো তুলে দেয় তার বসের হাতে। তার বস তাকে একটাই প্রশ্ন করে, তুই কি নিজের জন্য কোনো কিছু রেখে দিয়েছিস? কিন্তু পাপিয়ান চোখে চোখ রেখে স্পষ্টভাবে না বলে দেয়। তারপর তার বস তার সামনে নিয়ে আসে একজন রক্তাক্ত মার খাওয়া মানুষকে। বলে, যদি কেউ আমার সাথে মিথ্যা কথা বলে তার পরিণতিও এমনটা হবে। পাপিয়ান এই দৃশ্যটা দেখে ঘাবড়ে যায়, কিন্তু তারপরও চুপচাপ সে টাকাগুলো দিয়ে সোজা বেরিয়ে পড়ে আর চলে যায় তার প্রেমিকা ন্যানেটের কাছে, যেখানে পাপিয়ান তার প্রেমিকাকে উপহার দেয় কিছু হীরের গহনা, যেটা চুরি করার জিনিস থেকে সে গোপনে নিজের জন্য রেখে দিয়েছিল। দুজন মিলে হাঁটতে থাকে। ঠিক তখনই একজন মানুষের চোখ পড়ে ন্যানেটের নেকলেসে। কিছু একটা যেন সে বুঝতে পারে। রাতটা কাটে তাদের অনেক আনন্দে। ভবিষ্যৎ নিয়ে কথা হয়। ন্যানেট চায় তারা শহর ছেড়ে গ্রাম অঞ্চলে একটা শান্ত জীবন গড়ে তুলুক, কিন্তু পাপিয়ানের মনে হয় সেখানে তারা টিকতে পারবে না, কারণ গ্রাম অঞ্চলে টাকা পয়সা উপার্জন করা খুবই কঠিন। পরের দিন সকালে হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। পাপিয়ান দরজা খুলতেই দেখতে পায় সামনে পুলিশের দল। তাকে গ্রেপ্তার করা হয় খুনের অভিযোগে। যে লোকটাকে বস আগের দিন মেরেছিল সে খুন হয়েছে। পাপিয়ান বোঝাতে চেষ্টা করে, আমি তো সারা রাত আমার গার্লফ্রেন্ড ন্যানেটের সাথে ছিলাম, কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। ন্যানেট আসে দেখা করার জন্য। সে জোর দিয়ে বলে, আমি সাক্ষী দিতে চাই, কিন্তু পাপিয়ান জানে এই সিস্টেম তাকে ছাড়বে না। সে বাজেভাবে ফেসে গেছে। সে ন্যানেটকে থামিয়ে দেয়। যাওয়ার আগে সে ন্যানেটকে বলে, তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে চলো, কিন্তু ন্যানেট তা মানতে চায় না। কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায়। এরপর পাপিয়ানের পরিচয় হয় জুলুট নামের একজন সহপন্থীর সঙ্গে। জুলুট জানায় এই জায়গা থেকে পালাতে হলে অনেক টাকা লাগে, আর সেই টাকার উৎস একমাত্র লুইস টেকার, একটা নিরীহ চেহারার লোক যাকে ধরা হয়েছে কাউন্টারফেট মানি বা জাল টাকা ছাপানোর অপরাধে। সব বন্দীদের এখন পাঠানো হচ্ছে দূর ফ্রান্স কায়না থেকে এক উলামা কলোনিতে সমুদ্রের পথে নৌকায়। পেপিয়ান জানে এই যাত্রা সহজ হবে না। রাতে সে চুপচাপ ডাগারের সাথে কথা বলে। আমি তোমাকে সুরক্ষা দিতে পারি, তবে বিনিময়ে টাকা লাগবে। ডাগার বলে, টাকা দিয়ে তোমাকে কেন সুরক্ষা দিতে হবে? আমি টাকা দিলে গার্ডকে দেব, সে আমাকে সুরক্ষা দেবে। সে তাকে সরাসরি না বলে দেয়। কিন্তু পরের রাতে একটা ভয়ানক ঘটনা ঘটে। সবাই যখন ঘুমাচ্ছিল তখন ড্যাগারের পাশে একজন বন্দীকে নৃশংসভাবে খুন করা হয়। পরে জানা যায় লোকটা তার পেটের ভিতরে টাকা লুকিয়ে রেখেছিল, আর যার কারণে সে টার্গেটে পরিণত হয়েছে। ঘটনাটা টেগারকে ভীষণভাবে কাঁপিয়ে দেয়। পরের দিন সকালে সে নিজেই পাপিয়ানের কাছে এসে আগের দিনের প্রস্তাবে রাজি হয়। চুক্তিটা পরিষ্কার, বেনেল কলোনি পর্যন্ত টেগারকে নিরাপদে পৌঁছে দিতে হবে। পালাবার পরিকল্পনায় সে নেই, কারণ তার বিশ্বাস একদিন তার স্ত্রী তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু পরের রাতে আবারও হামলা। টার্গেটে এবার টেগার। খুনি ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু পাপিয়ান ঝাঁপিয়ে পড়ে টেগারকে বাঁচাতে দুজনের মধ্যে তীব্র লড়াই হয়, যা অফিসারের নজরে আসে। ফলাফল পাপিয়ানকে শাস্তি পেতে হয়। তবে মোটেও সে চিন্তিত নয়, কারণ টেগার বেঁচে গেলে এটাতেই সে খুশি। শেষমেশ বহুদিন যাত্রার পর তারা পৌঁছে যায় সেই ভয়ঙ্কর কলোনিতে। আর এইখানে বন্দীদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এদিকে বাকি সবাই যখন এগোচ্ছিল তখন জুলিয়েট নামের একজন কয়েদি হঠাৎ ভান করে উপর থেকে পড়ে যায়, কারণ তাকে ইনফার্মারিতে নেওয়া হবে, যেটা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আর এই জায়গাটায় সব থেকে কম সুরক্ষিত। আর তার প্ল্যান ছিল এই জায়গা থেকে সে পালিয়ে যাবে। এদিকে পাপিয়ান ও বাকিরা সবাই পৌঁছায় মূল কলোনিতে। চারপাশে শুধু অপরাধী, খুনি আর কঠিন বাস্তবতা। তাদের স্বাগত জানান চ্যানেলের ওয়ার্ডেন একজন নিষ্ঠুর মানুষ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই জায়গা থেকে পালানো একেবারে অসম্ভব, তবে কেউ চেষ্টা করে ধরা পড়লে 2 বছরের একাকী কারাবাস, আর দ্বিতীয়বার ধরা পড়লে 3 বছর, আর তৃতীয়বার ধরা পড়লে সরাসরি ডেভিড সাইল্যান্ড, যেখানে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যায়।
আর কেউ যদি কাউকে খুন করে সবার সামনে তাকে শিরোচ্ছেদ করা হবে। পরের দিন বন্দীদের কাজ দেওয়া হয় পাথর সংগ্রহ করা, কিন্তু টেগার কষ্টে টিকে থাকতে পারছিল না, কারণ সে এসব কাজে অভ্যস্ত নয়। এর মাঝে প্ল্যাটফর্মে দেখা হয় একজন নৌকার মাঝির সঙ্গে। সে নৌকা চায় তার কাছে, পালানোর বিনিময়ে তাকে অনেক টাকা অফার করা হয়। লোকটা রাজি হয় এবং বলে কালকে রাতে সে যেন নদীর তীরে থাকে। কিন্তু একটা সমস্যা বাদে, একজন হিংস্র চেহারার বন্দী যিনি পরিকল্পনা সম্পর্কে জেনে ফেলে। সে সরাসরি চলে যায় টেগারের কাছে এবং বলে আমাকে টাকা দাও নইলে বিপদ। ঠিক তখনই টেগারকে রক্ষা করতে আবারও পাপিয়ান হাজির হয়। ভয়ানক লড়াই হয় তাদের মধ্যে এবং শেষমেশ সেই বন্দীকে হারায়, তবে নিজেও গুরুতর আহত হয়। এবার টেগার একদম নিশ্চিত এই জায়গায় আমি একা একদিনও বেঁচে থাকতে পারবো না। যতক্ষণ আমার স্ত্রী আমাকে বের করার উপায় খুঁজবে ততক্ষণ হয়তো আমি আর থাকবই না। তাই আর কোনো উপায় না থাকায় টেগার এবার পাপিয়ানের পালানো পরিকল্পনায় যোগ দেয়। পরের দিন সকালবেলা সমস্ত বন্দীদের উঠানে এনে দাঁড় করানো হয়, কারণ তাদেরকে ফাঁসি দেওয়া দেখতে হবে। আর এইটাই হচ্ছে নিয়ম। ঘটনা আরও ভয়ঙ্কর হলো যখন জুলুট পালানোর চেষ্টায় আরও দুজন প্রহরীকে খুন করলো। আর এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে, আর সেটা হচ্ছে শিরোচ্ছেদ। সবাই নিঃশব্দে চেয়ে থাকে। জুলুটকে গ্লিটনে বসানো হয় আর নিমিষেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। ওয়ার্ডেনের আদেশে টাকার আর পাপিয়ানকে এই লাশটাকে কবর দিতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তাতেই টাকার ভেঙে পড়ে। সে জীবনেও কখনো লাশ দেখেনি, আর এখন একটা মাথাবিহীন লাশকে তাকে বহন করতে হচ্ছে। পাপিয়ান তাকে বারবার শ্বাস দিতে থাকে, আমরা এটা করতে পারবো, কিন্তু কিছুতেই কাজ হয় না। এক পর্যায়ে প্রহরী এসে হুমকি দেয়, তুই যদি না তুলিস তাহলে তোর পিঠে চাবুক পড়বে। কিন্তু টেগার তবুও নড়ে না। তখন একজন প্রহরী তার পিঠে চাবুক চালায়। একবার দুইবার এইটা দেখে আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়ে পাপিয়ান, আর পাশ থেকে একটি পাথর তুলে প্রহরীর মাথায় আঘাত করে বসে। তারপর দৌড়ে পালাতে থাকে পাপিয়ান, কিন্তু টেগার ভয়ে জমে যায়, একটু লড়াচড়া করতে পারে না সে। রাতে পাপিয়ান তীরে এসে মাঝির খোঁজে যায়। সে পালানোর জন্য নৌকা চায়, কিন্তু মাঝি শুধু হাসতে থাকে। পাপিয়ান কিছুটা অবাক হয়ে পিছনে তাকায়, আর তখনই দেখে চারপাশে কয়েকজন প্রহরী তাকে ঘিরে ফেলেছে। বুঝে যায় ধরা পড়ে গেছে সে, আর মাঝিটাই ছিল বিশ্বাসঘাতক। ওয়ার্ডেনকে সব কথা বলে দিয়েছে সে, এবং বন্দীদের পালানোর চেষ্টার খবর দিয়ে ভালো টাকা কামায়। পাপিয়ানকে আবারও ধরে আনা হয় কারাগারে। ওয়ার্ডেন আবার একটু নরম গলায় জানায় যে পাপিয়ান প্রহরীকে মেরেছে, সে এখনো বেঁচে আছে, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কিন্তু তাকে পাঠানো হবে একটি ভয়ঙ্কর স্থানে, এক দূরদ্বীপে নির্জন কারাগারে, যেখানে পাপিয়ান পৌঁছে বুঝতে পারে জায়গাটা আসলে ভীষণ বিপন্ন। এখানে একটাই নিয়ম, একদম চুপ। আগে কারাগারে বন্দীরা তত হাঁটতে পারতো, একটু গল্পগুজব করতে পারতো, কিন্তু এখানে একটি ছোট্ট রুমে আটকে রাখা হয়। কথা বলা তো দূরের কথা, নিজের সাথেও একটু কথা বললে শাস্তি। খাবার তো একেবারেই বাজে, প্রতিদিন একটা অদ্ভুত দেখতে স্যুপ, এইটাই তার একমাত্র খাবার। কিন্তু হঠাৎ একদিন সে পায় একটা নারিকেল। নারিকেলের ভিতরে লুকানো একটি ছোট্ট নোট, তাতে লেখা এখন থেকে প্রতিদিন নারিকেল পাবে। পাপিয়ান বুঝতে পারে এটা নিশ্চয়ই টেগার পাঠিয়েছে, আর এই ছোট্ট শুভেচ্ছাটা তার মনটাকে ভরিয়ে তোলে। নারিকেল খেতে খেতে সে বেঁচে থাকার আশা খুঁজে পায়। এইভাবেই কেটে যায় কয়েক সপ্তাহ, কিন্তু হঠাৎ ওয়ার্ডেন সব জেনে ফেলে। তিনি রেগে ফেটে যায় এবং যে প্রহরী পাপিয়ানকে নারিকেল দিত তাকে হত্যা করে। এইবার ওয়ার্ডেনের সরাসরি মুখোমুখি হন পাপিয়ান। তিনি জানতে চায় কে পাঠিয়েছে তোমাকে নারিকেল। যেমনটা অনুমান করা গিয়েছে, পাপিয়ান কিছুই বলে না। এই নীরবতার ফল আসে নির্মমভাবে। ওয়ার্ডেন তার সেই অল্প খাবারটাকে অর্ধেক করে দেয়, যতটুক ছিল সেটুকু আর নেই। এরপর 1 মাস কেটে যায়। পুষ্টিহীনতায় পাপিয়ান এতটা দুর্বল হয়ে পড়ে যে দাঁড়িয়ে থাকাও একেবারে মুশকিল হয়ে যায়। একদিন ওয়ার্ডেন আবার আসে, হাতে সুস্বাদু খাবার। একই প্রশ্ন, কে পাঠিয়েছে নারিকেল? পাপিয়ান চুপ করে তাকিয়ে থাকে। এবার ওয়ার্ডেন আবারও রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় বাকিটা সময় তুমি থাকবে অন্ধকারে। আর শুরু হয় আরও এক নতুন ভয়ঙ্কর অধ্যায়। একটা অন্ধকার ঘরে, আলো নেই, সঙ্গ নেই, খাবার নেই, এমনকি সে যে খাবারগুলো খায় সেগুলো দেখতে পায় না। এই নৃশংসতা, অপুষ্টি, অন্ধকার সব মিলিয়ে ধীরে ধীরে তাকে মানসিকভাবে দুর্বল করে দিতে থাকে। শেষ পর্যন্ত পাপিয়ান এমন দুর্বল হয়ে পড়ে যে তার পক্ষে আর হাঁটা সম্ভব হয় না। তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই হাসপাতালে দেখা হয় আবারও সেই পুরনো বন্ধু টেগারের সঙ্গে। গত 1.5 বছরে টেগার ওয়ার্ডেনের বিশ্বাস অর্জন করেছে, তাই এখন সে কিছুটা সুরক্ষা ও সুবিধা পায়। একদিন টেগার গিয়ে দেখে পাপিয়ান কিছুটা অদ্ভুত আচরণ করছে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে পাপিয়ান আসলে পাগলের অভিনয় করছে, কারণ এটাই ছিল তার কারাগারে ফিরে আসার একমাত্র উপায়। তারা আবার বসে এবং নতুন করে পালানোর পরিকল্পনা শুরু করে। এইবার শুধু তারা দুজন নয়, আরও 2জন সহকারী চায়, আর তারা থাকবে শক্তিশালী ও অনেক চতুর।
আর ডেগার চায় এমন একজনকে যাকে সমাজ বারবার ঠকিয়েছে। শেষমেশ তারা বেছে নেয় দুজনকে। সেলিয়ার একজন বিশাল দেহী হিংস্র স্বভাবের বন্দী, ম্যাটোরেট একজন নরম স্বরে কথা বলা চাপা ক্ষোভে ভরা মানুষ, যাকে প্রায় হুমকি দেওয়া হতো। পরিকল্পনার পর ডেগার তার সব অর্থ তুলে দেয় সেলিয়াকে। সেলিয়া তার নিজের যোগাযোগ ব্যবহার করে একটা নৌকা জোগাড় করে। সবকিছুই ঠিক হয়। পরের রাতে পালাবে তারা, যখন সিনেমা দেখানো হয়। এরপর আমরা চলে যাই সেই রাতের দৃশ্যে। কারাগারে চলছে সিনেমা, অনেক অফিসার উপস্থিত, আর ডেগাকে দেখা যায় তাদের পানীয় পরিবেশন করতে। প্ল্যান মতোই ডেগা কাজ শুরু করলো। সে চুপি চুপি তাদের খাবারে মাদক মিশিয়ে দিল। তারপর অপেক্ষা করতে লাগলো মূল ফটকের চাবি চুরি করার জন্য সঠিক সময়টার। এদিকে পাপিয়ান আর তার সঙ্গীরা বসে অপেক্ষা করছে ট্যাগারের ফিরে আসায়। হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদ্যুৎও চলে যায়। পুরো জায়গাটা অন্ধকারে ডুবে যায়। হঠাৎ সেলিয়ার বলে, চলো এখনই পালাই, অন্য কোনো পথ খুঁজি। কিন্তু পাপিয়ান বলে, আমি টেকারকে ছাড়া যাব না। ভাগ্য ভালো, ঠিক সময় টেকার চলে আসে চাবি হাতে। অন্ধকারে সেই সুযোগটাই কাজে লাগায়। তারা দরজা খুলে সবাই বেরিয়ে আসে জেল থেকে। তবে তারা পালাতে পালাতে পৌঁছে আসে এমন এক জায়গায় যেখানে সামনে কিছু নেই, একদম ডেড এন্ড। তীরে পৌঁছানোর একমাত্র উপায় উঁচু থেকে ঝাঁপ দেওয়া। পাপিয়ান, সেলিয়ার আর ম্যাটোরেট একে একে লাফ দেয়। সবাই নিরাপদে নিচে পড়ে। কিন্তু যখন ট্যাগারের পালা আসে, সাথে সাথে বিদ্যুৎ আসে আর আলো দেখে ভয় পায়, যার কারণে ভুলভালভাবে লাফ দেয়। আর সাথে সাথেই তার পা ভেঙে যায়। এখন সে আর দাঁড়াতে পারছিল না। সেলিয়ার আবারও বলে, তাকে রেখেই চলো। কিন্তু পাপিয়ান এইবারও স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি কাউকে ফেলে যাব না। সে নিজের কাঁধে তুলে নেয় ট্যাগারকে, আর সবাই মিলে কষ্ট করে পৌঁছে যায় তীরে। আর সেখানে একটা ছোট্ট নৌকা আগে থেকেই অপেক্ষা করছিল। চারজন দ্রুত উঠে পড়ে তাতে, আর অন্ধকারে সমুদ্রের দিকে ভেসে যায়। পরের দিন সকালে পালিয়ে আসার বহু ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু সেলিয়ার নোটিস করে তারা আসলে খুব বহুদূর পর্যন্ত যেতে পারেনি। নৌকাটা খুব ছোট, চারজনের ওজন ঠিকঠাকভাবে নিতে পারছে না। ঠিক তখনই দেখা যায় এক বিশাল ঝড় আসছে তাদের দিকে। সময় খুব কম, তাই সেলিয়ার পাগলের মতো সিদ্ধান্ত নেয়। সে হঠাৎ করেই ম্যাটোরেটকে ঠেলে পানিতে ফেলে দেয়। তারপর ছুটে আসে আবার টেগারের দিকে। এবার তাকেও ফেলে দেওয়ার চেষ্টা করে পানিতে। তারপর পাপিয়ান তাকে বাধা দিতেই শুরু হয় দুজনের মধ্যে লড়াই। শারীরিকভাবে সেলিয়ার অনেক বড় ও শক্তিশালী, তাই সে প্রায় জিতে যাচ্ছিল। পাপিয়ান তখন নিজেও শেষ, মৃত্যুর সামনে। ঠিক তখন পেছন থেকে ডেগার ছুরি দিয়ে আঘাত করে সেলিয়ারকে, আর পাপিয়ান আর ডেগার মিলে তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর এক বিশাল ঝড় এসে তাদের পুরোপুরি ঘিরে ফেলে। তারপর তারা যখন চোখ খোলে, তখন তারা দেখতে পায় তারা এক অজানা দ্বীপে। একটা স্থানীয় সম্প্রদায় তাদেরকে উদ্ধার করেছে। পাপিয়ান জায়গাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন একজন নান এগিয়ে এসে বলে, তোমরা এখন কলম্বিয়াতে আছো। তিনি আরও বলেন, আমি জানি তোমরা কারা, কোথায় থেকে এসেছো আর কি করেছো। পাপিয়ান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নান হালকা এসে বলে, তুমি এখানে নিরাপদ যদি তুমি তোমার পাপের জন্য অনুতপ্ত হও। সে সন্ধ্যায় পাপিয়ান তার পুরনো বন্ধুর সাথে দেখা করে। সে জানায় তাদের এখনই পালানো উচিত এই জায়গা থেকে। কিন্তু টেকার স্পষ্টভাবে না বলে দেয়, বলে তাদের চুক্তি শেষ। সে আর দৌড়তে চায় না। সে এখন ক্লান্ত, আর এখন সে শান্তিতে একটা জায়গাতেই থেকে যেতে চায় চিরদিনের জন্য। পাপিয়ান কিছু না বলেই চলে যায় ম্যাটোরেটের কাছে, কিন্তু তাকেও দেখা যায় এই জায়গার প্রতি সে অবস্থ হয়ে পড়েছে, বিশেষ করে এখানকার মেয়েদের প্রতি দুর্বলতা। একাই জায়গাটা ছাড়ার সিদ্ধান্ত নেয় পাপিয়ান। কিন্তু সে যখন নৌকার কাছে গিয়ে পৌঁছায়, কয়েকজন অফিসার এগিয়ে আসছে দেখা যায়। সেই নান যে একমাত্র তাদেরকে সাহায্য করেছিল, সেও এখন বিশ্বাসঘাতকতা করেছে। তাদের অবস্থান জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষকে। ভয় আর চিন্তায় ভরপুর হয়ে প্রাণপণে ছুটে যায় টেকারের কাছে, তাকে ওঠাতে সাহায্য করে। কিন্তু ততক্ষণে সব শেষ। অফিসার তাদের দেখে ফেলে। গুলির শব্দে থমকে যায় সবকিছু। ম্যাটোরেট গুলিবিদ্ধ হয় আর সেখানেই মারা যায়। পাপিয়ান আর টেকারকে ধরে ফেলা হয়। ফের তাদেরকে আনা হয় কারাগারে। সময় গড়িয়ে 5 বছর কেটে যায়। নির্জন কারাগার শেষ। এবার পাপিয়ানকে পাঠানো হয় ডেভিল সাইল্যান্ডে। সেখানে গিয়ে আবার খোঁজ পায় টেগারের। জানা যায় কর্মকর্তাদের পানিতে মাদক মেশানোর কারণে টেগারের শাস্তি হয়েছে আরও কঠিন। কলম্বিয়া থেকে ফিরিয়ে এনে তাকে এখানে পাঠানো হয়। 5 বছর পর আবার একসঙ্গে তারা। হয়তো কিছুটা বুড়ো হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বের বাঁধন সেই পুরনো। সেই সন্ধ্যায় পাপিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল সমুদ্রের ধারে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসে তার। সে টাকারের কাছে যায় আর বলে, শোনো, নারিকেল দিয়ে যদি একটা ছোট্ট ভেলা তৈরি করতে পারি, তাহলে ঢেউ আমাদের নিয়ে যাবে হয়তো মুক্তির পথে, কারণ ঢেউ উল্টো দিকে বইছে। কিন্তু টেকার আর অংশ নিতে চায় না। সে জানায় গত 5 বছর শান্তিতেই কেটেছে, তার কোনো সহিংসতা নেই, ঝামেলা নেই। আর সে এটাও জানতে পেরেছে তার স্ত্রী এখন অন্য কাউকে বিয়ে করেছে।
তাই ফিরে যাওয়ার আর কোনো মানেই হয় না তার কাছে। তবুও সে সাহায্য করতে রাজি হয়। দুজন মিলে তৈরি করে নারকেলের একটি ছোট্ট ভেলা। পরের দিন সকালে তারা পরস্পরকে শক্তভাবে জড়িয়ে ধরে, বিদায় জানায় একে অপরকে। তারপর পাপিয়ান ধীরে ধীরে ভেলাটা ঠেলে দেয় সমুদ্রের দিকে, আর নিচে ঝাঁপ দেয় সেই স্রোতের মাঝে। ভেলাটা ভাসতে থাকে, পাপিয়ান সমুদ্র ঢেউয়ে হারিয়ে যেতে থাকে। পিছনে দাঁড়িয়ে থাকা ডেগারের চোখের অশ্রু নিঃশব্দে বিদায় জানায়। তারপর গল্পটা ফিরে যায় 1967 সালে। পাপিয়ান এখন ভেনিজুয়েলায় থাকেন, কারণ নিজের দেশ ফ্রান্সে এখনও আসেনি। একদিন তিনি একজন বই এডিটরের সাথে দেখা করতে আসেন। জেলে থাকা সময়কালের নিজের জীবনের সব ঘটনাই একটা ডায়েরিতে লিখে রেখেছিলেন, আর এখন সেই ডায়েরি থেকে একটা বই ছাপাতে চান। এরপর দেখানো হয় সেই ভয়ঙ্কর জেলের আসল ফুটেজ, যেখানে পাপিয়ান টেগার বন্দী ছিল। সেখানে প্রায় 80,000 কয়েদি ছিল। এই জেলের নিয়ম কারণ ছিল এতটাই অমানবিক আর এতটাই কঠিন যে বেশিরভাগ কয়েদি টিকে থাকতে পারেনি, অনেকে তো মারাও গেছে। পাপিয়ানের লেখা সেই বইটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে। টানা 21 সপ্তাহ ধরে সেটা ফ্রান্সের বেস্ট সেলিং বই ছিল। আজ পর্যন্ত বইটি বিক্রি হয়েছে 1,30,00,000 কপি, আর এই বইটির অনুবাদ হয়েছে 3টি ভাষায়। এই বইয়ের প্রভাব এতটাই ছিল যে 1970 সালে ফ্রান্সের সরকার পাপিয়ানের সব অপরাধ ক্ষমা করে দেয় এবং তাকে দেশে ফিরে আসার অনুমতি দেয়। শেষে আমরা দেখতে পাই পাপিয়ানের আসল ছবি। তার আসল নাম ছিল হেনরি চেরিয়ার, কিন্তু বুকে একটা প্রজাপতির ট্যাটু থাকার কারণে তাকে ডাকা হতো প্যাপিয়ান, ফ্রান্স ভাষায় যার নাম প্রজাপতি। আর এখানেই শেষ হয় এই অসাধারণ সিনেমার গল্প। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুকে শেয়ার করে দিতে পারেন। আবারও দেখা হবে আরও একটা নতুন গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।